অবন্তী তোকে এতটাই ভালোবাসে যে আমাকে বিয়ে করার পরও সে আমাকে বলছে অন্য কাউকে বিয়ে করে সংসার করতে। জানিস ভাই, মাঝে মাঝে অবন্তীর উপর খুব রাগ হয়, ইচ্ছা করে ওরে অনেক বকা দেই, কিন্তু ওর দিকে তাকালেই তোর কথা মনে পড়ে। জানিস ভাই, আমারও অনেক কষ্ট হয় তোরে ছাড়া থাকতে, চাইলেও ভেঙে পড়তে পারি না আব্বু আম্মুর কথা চিন্তা করে। ভাই, তুই যেমন আমাদের সব চাওয়া পাওয়া মিটিয়েছিলি, আমি তেমন পারছি না রে ভাই। ভাই, তুই আমাকে মাফ করে দিস। দোয়া করিস আমার জন্য, যেন ওদের সবার মুখে হাসি ফোটাতে পারি। আরও কিছুক্ষণ সেখানে থেকে বাসায় চলে গেলাম। তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম। তারপর ফজরের নামাজ পড়ে আবারও ভাইয়ার কবরের পাশে গেলাম। কবর জিয়ারত করে বাসায় এসে রেডি হলাম। প্রতিদিনের মতো রওনা দিব। তখন অবন্তী আসলো। জুয়েল, একটা কথা বলতাম। বলেন। বিয়েতে তুমি যেতে পারবে? আমি গিয়ে কি করব? আপনার বান্ধবীর বিয়ে, আপনিই যান। আমার অন্য বান্ধবীরা সবাই ওদের হাজবেন্ডকে সাথে নিয়ে যাবে। সমস্যা কি? আপনি একা যাবেন? প্লিজ না করো না। আমার কাজ আছে, আপনি নিজেই চলে যাবেন। তুমি না গেলে আমিও যাব না। আমার নিজেরও তো একটা পার্সোনালিটি আছে। তার মানে আপনার পার্সোনালিটি রক্ষা করার জন্য আমাকে নিয়ে যাবেন? না, তোমাকে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, আমি যাব না। এমন সময় আব্বু। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? দেখো না, আব্বু আম্মু তোমার ছেলেকে আমার সাথে যাওয়ার জন্য বলছি, সে নাকি যাবে না। কিরে, সত্যি নাকি? আব্বু, আমার কথাটা শোনো। কোনো কথা শোনার দরকার নেই, তুই বিয়েতে যাবি, এইটাই ফাইনাল। কিছু বলতে গিয়েও পারলাম না। সোজা বাসা থেকে বের হয়ে কাজে চলে গেলাম। রাস্তায় আইমানের সাথে দেখা হলো। কিরে জুয়েল, দোস্ত কি অবস্থা? আছি, তোর কি খবর? সব ঠিকঠাক। কয়েকদিন পর তো রেজাল্ট দিবে। কোন দিকে জানিস? মনে হয় 5 তারিখ। তুই জানিস না? না, তোর কাছে শুনলাম। আগের মতো অনলাইনে থাকি না, তেমন কোনো নিউজ জানা নেই। আচ্ছা শোন, তোর জন্য একটা সুখবর আছে। কি? একটা কোম্পানিতে কয়েকজন সুপারভাইজার নিয়োগ দিবে। স্নাতক কমপ্লিট করা লাগবে। তোর রেজাল্ট ভালো আসলে তুই আবেদন করিস। থ্যাঙ্কস দোস্ত। অবন্তী এসেছে? এসেছে। তুই নিয়ে আসছিস নাকি নিজে থেকেই এসেছে? ও নিজে থেকে এসেছে। আমি যখন ওর বাবার বাড়িতে গিয়েছিলাম ওরে আনতে, তখন আসেনি। গতকাল নিজে থেকে এসেছে। তো এখন কি সিদ্ধান্ত নিলি? ডিভোর্স দিবি? জানি না, তবে আমার মনে হচ্ছে অবন্তী ঠিকই আমাকে মেনে নেবে, কিন্তু একটু সময় লাগবে। ভাইয়ার স্মৃতি থেকে আমি নিজেই এখনো বের হতে পারিনি, আর অবন্তী এত তাড়াতাড়ি বের হতে না পারাটাই স্বাভাবিক। তাহলে তো ভালোই। আচ্ছা দোস্ত, তুই থাক, আমার দেরি হয়ে যাচ্ছে। পরে বস, আমি ঝাড়ি দিবে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর কাজে চলে গেলাম। রাতে আসার সময় বেতন নিয়ে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বুর হাতে টাকাগুলো দিলাম। আব্বু অবন্তীকে ডেকে টাকাটা দিল। অবন্তী আব্বুকে বলল, আব্বু, একটা কথা বলতাম। মা বল। আপনি একটু জুয়েলকে বলে দেন যাতে কালকে আমার সাথে একটু শপিং এ যায়, আমি কিছু গিফট কিনবো। যাবে, সমস্যা কি? এই জুয়েল কালকে ওর সাথে বের হইছ? বাবা, আমার কাজ আছে, আমি পারবো না। পারবি না কেন? আজকেই বেতন দিয়েছে, আর কালকে যদি কাজে না যাই পরের দিন গেলে লাথি দিয়ে বের করে দিবে। তাহলে সন্ধ্যায় যাবে? তখন টিউশনি করানো লাগবে। একদিন না করলে কিছু হয় না, কালকে ওরে নিয়ে শপিং এ যাবি, এটাই ফাইনাল। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। পরের দিন কাজে গেলাম। সেখান থেকে এসে রেডি হয়ে অবন্তীকে নিয়ে বের হলাম। বিয়ের পর এই প্রথম অবন্তীকে নিয়ে বের হয়েছি। একটা রিক্সা নিয়ে যাচ্ছি। আমি একটু সরে বসে আছি। তোমার কি আমার পাশে বসতে অস্বস্তি লাগছে? না, কেন? তাহলে ওদিকে চেপে বসছো কেন? আরো ক্লোজ ভাবে বসো। সমস্যা নেই, আমি ঠিক আছি। তারপর দুজনেই চুপ। নীরবতা ভেঙে অবন্তী বলল, জুয়েল, বলেন। না, তোমার কি মন খারাপ? না, কেন? গোমরা মুখ করে বসে আছো তাই? ও না, আমি ঠিক আছি। কথা বলতে বলতে শপিং মলের সামনে চলে আসলাম। অবন্তী
অনেকগুলো গিফট দেখলো, তারপর একটা চয়েস করে ওটা কিনলো। এরপর একটা শাড়ির দোকানে গেল, আমাকে বলল শাড়ি পছন্দ করে দেওয়ার জন্য। দোকানের মধ্যে অনেক লোক, তাই কিছু না বলে নীল রঙের একটা শাড়ি পছন্দ করে দিলাম। ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন একদিন অবন্তী ওদের বাসায় যাওয়ার সময় একটা নীল শাড়ি পরেছিল। সেদিন অবন্তীকে অনেক সুন্দর দেখাচ্ছিল, সাথে ভাইয়া নীল পাঞ্জাবি পরেছিল। দুজনকেই অনেক সুন্দর লাগছিল, তাই অবন্তীর জন্য নীল শাড়িটাই পছন্দ করে দিলাম। তারপর অবন্তী আমাকে বাইরে দাঁড়িয়ে রেখে কোথায় যেন গেছে। অনেকক্ষণ পর আসলো। কোথায় গিয়েছিলেন? ওয়াশরুমে। আর কিছু নিবেন নাকি রিক্সা ডাকবো? রিক্সা নেওয়ার দরকার নেই, হেঁটে হেঁটে যাব। পাগল নাকি আপনি? হাঁটবেন তাও এই রাতের বেলায়? কেন, রাতের বেলায় হাঁটলে সমস্যা নাকি? সেটা না। এত কথা না বলে হাঁটো। তারপর দুজনে হাঁটতে লাগলাম। খুব দারুণ একটা অনুভূতি কাজ করলো। রাস্তায় আমার ওর কোনো কথা হয়নি। অনেকক্ষণ হাঁটার পর বাসায় গেলাম। তারপরেই আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আমি আব্বু আম্মু আর অবন্তী খেয়ে নিলাম। রুমে গিয়ে সোফায় বসে আছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। এসে কিছুক্ষণ আনাগোনা করলো, তারপর বলল, জুয়েল, একটা কথা বলতাম। বলেন। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? দেখো। আমি প্যাকেটটা খুললাম, দেখলাম একটা পাঞ্জাবি। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কখন নিলেন? এত কিছু তোমার না জানলেও চলবে, হলুদের দিন তুমি এটা গায়ে দিবে। হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। মনে থাকে জানো। আমি আবারও একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো নরম হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে গেলাম, কিন্তু না জাগার ভান ধরে রাখলাম যাতে কেউ কিছু না বুঝতে পারে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে আর কান্না করতেছে। আমি বুঝেও না বুঝার ভান ধরে শুয়ে আছি। ভালোই লাগতেছে। বিয়ের পর এই প্রথম ওর স্পর্শ পেলাম। কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করে বললাম, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। অবন্তী আমার কথায় অবাক হয়ে যায়। তাড়াতাড়ি বসা থেকে উঠে খাটে চলে যায়। আমি উপাস হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রেডি হয়ে কাজে যাচ্ছি, এমন সময় আব্বু আর অবন্তী আমার সামনে পথ আটকে দাঁড়ালো। জুয়েল, কই যাস? কই আবার? কাজে। কালকে তোকে কি বললাম? আমার বান্ধবীর বিয়ে যে, সে কথা বলিনি? মনে আছে। তাহলে কাজে কেন যাচ্ছিস? সারাদিন বাসায় থেকে কি করব? বিয়েতে যাব সন্ধ্যায়। সন্ধ্যায় গেলে খাবি কখন? আরে দূর, আজকে বিয়ে না, আজকে গায়ে হলুদ, সো সন্ধ্যায় গেলে হবে। প্লিজ একটু তাড়াতাড়ি আসিও। আমি আর কিছু না বলে বেরিয়ে গেলাম। সারাদিন কাজ শেষ করে বিকালবেলা বাসায় চলে আসলাম। এসে দেখি অবন্তী আগে থেকে রেডি। আমিও ফ্রেশ হয়ে রেডি হলাম। অবন্তী একটা ব্যাগে কাপড় চোপড় নিয়ে নিল। তারপর আব্বু আম্মুকে বলে বেরিয়ে গেলাম। একটা সিএনজি নিলাম। অনেকক্ষণ পর বিয়েবাড়িতে গিয়ে পৌঁছালাম। চারপাশ খুব সুন্দর করে সাজানো। বাড়িতে গেলাম। অবন্তীকে দেখেই ওর ফ্রেন্ড জড়িয়ে ধরলো। তারপর আমার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর একটা রুম দেখিয়ে দিয়ে বলল সেখানে যেতে। আমি ওখানে গিয়ে বসলাম। রাতের বেলা একা একা ভালো লাগছে না। এদিক ওদিক হাঁটতেছি, এমন কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে না তাকিয়েই বলতে লাগলো, ওই মিয়া, চোখে দেখেন না, দিলেন তো শাড়িটার 12টা বাজিয়ে। তারপর আমার দিকে তাকালো। আমি তো ওরে দেখে একটা টাসকি খেলাম। এটা যে লিমা, আমার ক্লাসমেট। আমাকে দেখেই বলতে লাগলো, আরে জুয়েল, তুই? কি রে তুই? কি অবস্থা তোর? আমি তো ভালোই আছি, তোর কি খবর? আছি আলহামদুলিল্লাহ। তো বিয়েতে আসলি নাকি? তুইও কি সেম? আমার মামাতো বোনের বিয়ে। মাহি, তোর কি হয়? অবন্তীর বান্ধবী। অবন্তীকে? তোর ভাবি। কি, তুই বিয়ে করেছিস? হারামি, একটু বললিও না। সরি রে, হুট করে বিয়েটা হয়ে গেছে। হইছে, চল আমার কাজিনগুলোর সাথে তোর পরিচয় করিয়ে দেই। সবার সাথে তো পরিচিত হলাম। অবন্তীর জামাই হিসাবে হইছস, আমার বন্ধু হিসাবে তো আর হুঁশ নেই। চল তো। আচ্ছা ঠিক আছে চল। তারপর লিমার সাথে গেলাম। সবার সাথে আবারও পরিচিত হলাম। তারপর আমি আর লিমা কলেজের কথাগুলো মনে করে খুব হাসাহাসি করতেছি। অন্যদিকে চোখ পড়তেই দেখি অবন্তী তাকিয়ে আছে আমাদের দিকে। আমি ওরে দেখে
আরও জোরে হাসতে শুরু করলাম। অবন্তী হঠাৎ করেই এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। ওই এখানে কি করো? দেখেন না কি করি, আড্ডা দিচ্ছি। আটটা দিচ্ছ মানে? ওই মেয়েটা কে? ও আমার বেস্ট ফ্রেন্ড। কি তোমার মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে? কই, আগে তো কখনো শুনিনি। আপনাকে সব কিছু বলবো, আমার পার্সোনাল ব্যাপার আমার কাছেই থাকবে। আচ্ছা খেয়ে যাও। আপনি খেয়ে নেন, আমি ওদের সাথে খাবো। কাদের সাথে? আমার ফ্রেন্ড আর ওর কয়েকজন বান্ধবী। অবন্তী কিছু না বলে রাগ দেখিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছি। এমন সময় পেছন থেকে কেউ একজন টোকা দেয়। তাকিয়ে দেখি লিমা। কিরে, রেগে গেল? না, রাগিনি। জুয়েল ভাই, তুই আর আমার সাথে কথা বলিস না, পরে দেখবি তোরে চিবাইয়া খাইবো। শোন, তোকে একটা অভিনয় করতে হবে। কি অভিনয়? সব শিখিয়ে দিলাম। না ভাই, আমি পারবো না, তুই অন্য কাউকে বল। তোর বউ যে রাগি, পরে আবার মাথা ফাটাবে। প্লিজ না করিস না, তুই ছাড়া তো এত ক্লোজ কোনো ফ্রেন্ড নাই আমার। আচ্ছা দেখি কি করা যায়। দেখি না, কাজটা তোকেই করতে হবে। আর তোর সাথে আরও কয়েকটা মেয়ে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা আমাদের প্ল্যান অনুসারে কাজ করতে শুরু করলাম। লিমা আমার হাত ধরে মাহির রুমে আসলো। অবন্তীও সেখানে ছিল। আমাদের এই অবস্থায় দেখে অবন্তীর চোখ কপালে উঠে গেল। আমি আর লিমা কথা বলতেছি। লিমা হাসতে হাসতে বারবার আমার গায়ে পড়তেছে। এদিকে অবন্তী রেগে লাল হয়ে আছে। মনে মনে বললাম, জানু, তোমার মনে ভালোবাসার সৃষ্টি করতেছি। তারপর আমি, লিমা আর ওর কয়েকটা কাজিন মিলে আড্ডা দিচ্ছি আর হাসাহাসি করতেছি। এমন সময় দেখি অবন্তী দূর থেকে আমাকে ফলো করতেছে। রাতে খাওয়ার সময় আমি আর লিমা একসাথে বসেছি। অবন্তীর আমাদের টেবিলে ছিল, আরও কয়েকজন মেয়ে ছিল। জুয়েল দোস্ত, তোর মনে আছে কলেজে থাকতে তুই আমাকে খাইয়ে দিতি, আমিও তোকে খাইয়ে দিতাম? ওর কথা শুনে নিজেই আবুল হয়ে গেলাম। অভিনয় করতে বলেছি, কিন্তু এমন অভিনয় করবে আমি জীবনে কল্পনাও করিনি। মনে থাকবে না কেন? তুই কত আমার আঙুলে কামড় দিছস, দিনগুলো কি এত সহজে ভুলতে পারি? মনে আছে আমার জন্মদিনে আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিলি। তোর জন্মদিনের তারিখ কখন আমি ভুলি না। অবন্তী বারবার আমার দিকে তাকাচ্ছে, চোখের মধ্যে পানি টলমল করতেছে। আমাদের আরও কথাবার্তা দেখে সে টেবিল থেকে উঠে চলে গেল। তারপর সবাই খেয়ে উঠলাম। অন্য মেয়েগুলাও জানে আমাদের প্ল্যান সম্পর্কে। তারপর বাইরে চলে আসলাম। বিয়েবাড়িতে চিল্লাচিল্লির জন্য কোনো কথাই ভালোভাবে শোনা যাচ্ছে না। জুয়েল, তোর বউ কিন্তু তোকে অনেক ভালোবাসে। কচু, তুই তাহলে কিছুই জানোস না? আচ্ছা তোর কথা বল, বিয়ে করেছিস? করেছি, আবার করিও নি। মানে? বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু উনি দেশের বাহিরে। এমনিতে মোবাইলে সারাদিন কথা হয়, বিয়ের পর আমাকেও নিয়ে যাবে তো, তাই সব কিছু ঠিকঠাক করতে একটু সময় লাগছে। বাহ, তাহলে দেশের বাইরে চলে যাবি? দেখিস আমাদের আবার ভুলিস না। একটা মাইর দিব, ভুলবো কেন? আচ্ছা তোর ভাই কোন দেশে থাকে রে? ভাইয়ার কথা বলার কারণে মনটা খারাপ হয়ে গেল। ভাইয়া এমন এক দেশে থাকে যেই দেশে গেলে কেউ আর ফিরে আসে না। মানে? পুরো ঘটনা বললাম। সরি দোস্ত, আমি জানতাম না। ইটস ওকে। তারপর তুই তোর ভাবি মানে অবন্তীকে বিয়ে করে নিলি? ভালো করছিস, মেয়েটা যথেষ্ট ভালো। তো এখন কি করিস? তেমন কিছু না, চাকরি নেই, বেকার বেকার ঘুরতেছি। সত্যিটা বললাম না, কারণ যতই হোক একটু হলেও মান ইজ্জত আছে আমার। কি বলিস? তাহলে ফ্যামিলিকে দেখে কিভাবে চলে? আল্লাহ চালাইতেছে কোনোভাবে। এই আমাদের কোম্পানির জন্য কয়েকজন লোক দরকার, তুই চাকরি করবি। আমি বাবাকে বলে দিলে তোর কোনো ইন্টারভিউ নিবে না, সরাসরি চাকরি দিয়ে দিবে। কিন্তু কি? বেতনের কথা বলছিস? আচ্ছা বেতনও বাড়িয়ে দিবে, তুই তোর সার্টিফিকেট জমা দিয়ে দিস। থ্যাঙ্কস দোস্ত। আরে থ্যাঙ্কসের কি আছে, চাকরি হয়ে গেলে ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে, দিব। মনে মনে ভাবতেছি এই মেয়েটার সাথে কলেজে তেমন একটা কথা বলতাম না, জাস্ট হাই হ্যালো ছাড়া, আর আজকে সেই আমাকে চাকরি দিয়ে দিল। আসলেই উপরওয়ালা কাকে কখন প্রয়োজনে এনে দেয় বলা যায় না। তারপর একটি মেয়ে এসে আমাদের যেতে বলল। হলুদ নাকি শুরু হয়ে গেছে। এই শোন, বল। এবার তোর বউকে আসল ডোজ দিব। কি সেটা?
তুই শুধু দেখ। তারপর সে আমার হাত ধরে স্টেজের সামনে যায়। অবন্তী আমাদের দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। গায়ে হলুদ শুরু হলো, সবাই গায়ে হলুদ দিচ্ছে। সব শেষে আমি আর অবন্তী রয়ে গেলাম। তারপর দুজনে একসাথে স্টেজে উঠলাম। মাহিকে হলুদ লাগিয়ে দিলাম। মাহি আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমিও দিলাম, অবন্তীও দিল। তারপর আমি একটা মিষ্টি অবন্তীর মুখের কাছে নিলাম। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর মিষ্টিটার কিছু অংশ খেলো। তারপর সেও আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। ভিতরে ভিতরে আমার মনটা নাচানাচি করতেছে। এমন সময় লিমা একটা অদ্ভুত কাজ করে বসলো। সে স্টেজে উঠে অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে মেখে দিল। আমি অবন্তীকে দেখিয়ে লিমাকে হলুদ লাগিয়ে দিলাম। লিমার কাজিনগুলো এসে আমার মাথা থেকে শুরু করে হাত মুখ সব জায়গায় হলুদের পুরো অংশ ঢেলে দিল। অবন্তী আমাদের এই অবস্থা দেখে উঠে চলে গেল। তারপর বাইরে এসে আমি আবারও লিমার সাথে কথা বলতেছি। এমন সময় অবন্তী কোথায় থেকে এসে আমার পাঞ্জাবির কলার চেপে ধরে টেনে রুমে নিয়ে যায়। ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। কি ব্যাপার, এইভাবে ধরে নিয়ে আসলেন কেন? ওই মেয়ে দেখলেই কথা বলতে মন চায়। ওই আপনার সমস্যা কোথায়? আছে অনেক সমস্যা, তুমি অন্য মেয়ের দিকে তাকাতে পারবে না। কেন? এটা না জানলেও চলবে। আমার যেহেতু কেউ নেই, সেহেতু আমি অন্যদের সাথে অবশ্যই কথা বলবো। না, তুই কারোর সাথে কথা বলতে পারবি না। আর যেন ওই মেয়েটার সাথে না দেখি। সমস্যা কোথায়? বলছি না কথা না বলতে। যদি বলি? তাহলে আব্বুকে কল দিয়ে বলবো তুমি আমাকে চর মেরে অন্য মেয়ের সাথে প্রেম করছো। কি আপনি এই কথা বলতে পারবেন? এখন পাঞ্জাবিটা খুলে শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? পরে দেখা যাবে, তুমি শুয়ে পড়ো। তারপর আমি পাঞ্জাবিটা খুলে রেখে বিছানায় শুয়ে পড়লাম। আপাতত কেউ নাই, একা একা শুয়ে আছি। শুয়ে শুয়ে ভাবতেছি, অবন্তী এমন রাগ দেখালো কেন? সেও কি আমাকে ভালোবাসে নাকি? ধুর, এটা হয় না। সে আমাকে এখনো দেবরের মতোই দেখে। বুঝতেছি না কেন যে অবন্তী আমাকে মেনে নিচ্ছে না। আল্লাহই ভালো জানে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও তা জানি না। সকালে ঘুম থেকে উঠতে যাব এমন সময় বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। তাকিয়ে দেখি অবন্তী আমার বুকের উপর ঘুমিয়ে আছে। এটা কি হলো? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। বাহ, এটা তো মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো। আমি উঠতে গিয়ে উঠিনি, এই প্রথম অবন্তী আমাকে স্পর্শ করলো, তাও এমনটা একটা মুহূর্ত। আমি কেন পৃথিবীর কোনো পুরুষই এই অবস্থা থেকে উঠবে না? আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি। দেখি অবন্তী কী করে। কিছুক্ষণ থাকার পর অবন্তী উঠল, উঠে শাড়ি ঠিক করে নিল। আমি যেন না বুঝতে পারি, আস্তে করে রুমের থেকে চলে যাই। আমি মনে মনে হাসতেছি, বালিকা নিজের জামাইয়ের বুকে মাথা রেখে ঘুমাইছো, সেটা দেখলে সমস্যা কোথায়? যাকে একটু পর সে আবার রুমে আসলো। এসে জুয়েল, এই জুয়েল। ঘুমের ভান ধরে বললাম, এই ওঠো, অনেক দেরি হয়ে গেছে। আপনি যান, আমি আরেকটু ঘুমাই। না, আর ঘুমোতে হবে না, ওঠো ওঠো, একটু পর বরপক্ষ এসে যাবে। আচ্ছা উঠছি। এই একটা কথা বলেন তো, কি? আপনি কালকে রাতে কোথায় ছিলেন? মাহির সাথে। কেন? না এমনি, কেউ একজন আমার পাশে শুয়েছিল, মনে হয় লিমা হবে। কি? আবারও ওই মেয়েটার কথা বলছো? তাহলে কে হতে পারে? আপনি কাউকে দেখেছেন? এই নাও তোমার ব্রাশ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। এ কথা বলে অবন্তী একরকম চোরের মতোই রুম থেকে চলে গেল। আমি বসে বসে হাসতেছি। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিলাম। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাইরে গিয়ে লিমার সাথে দেখা হয়। তোর কিরে, তুই বেঁচে আছিস? কি মনে হয়? আমার তো মনে হয় তুই মারা গেছিস, তোর আত্মা ভূত হয়ে ঘুরতেছে। হঠাৎ করে এই কথা বললি কেন? কালকে রাতে তোর বউ যেভাবে তোরে ধরে নিয়ে গেছে, সেটা দেখে মনে হয়েছে যে তুই আজকে শেষ। আরে না, তেমন কিছু না। তো মনে হয় ভালোবাসে। আরে না, অবন্তী নিজেও ঠিক মতো কথা বলে না, অন্য মেয়েদের সাথেও কথা বলতে দেয় না। একটা প্যারার মধ্যে আছি। বুঝছি। আচ্ছা, আর কয়েকটা ডোজ দিব নাকি তোর বউকে? দরকার নেই দোস্ত, যেগুলো দিছস সেগুলোতেই আমার 12টা বাজছে। আর দিলে কি করবে আল্লাহ জানে। সমস্যা নাই, হালকা করে একটা দিয়ে দিব। আচ্ছা দিস। এমন সময় অবন্তী কল দিল।
এই জুয়েল, কই তুমি? আছি বাইরে। বাইরে কি? দরকারের সময় খুঁজে পাই না। কি বলুন? তাড়াতাড়ি রুমে আসো। কেন? ধুর, তুমি এত কথা বলো কেন? আসতে বলছি আসো। আচ্ছা আসতেছি, কলটা কেটে দিলাম। কি রে, কে কল দিল? তোর ভাবি রুমে যেতে বলছে। মনে হয় আমাকে তোর সাথে দেখেছে। যা, তোর খবর আছে। তুই দাঁড়া, আমি একটু আসছি। যা, বেঁচে থাকলে দেখা হবে। ওপারে ভালো থাকিস বন্ধু। ফাজিল, থাক আমি আসছি। তারপর রুমে গেলাম। অবন্তী দেখে আমার চোখ কপালে উঠে গেল। শাড়ি একটাকে উল্টো পাল্টো করে পড়ে আছে। কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? এই তুমি আসছো? কি হয়েছে? ধুর, একা একা শাড়ি পরা যায় নাকি? দরজাটা লাগিয়ে এদিকে আসো। দরজা কেন লাগাবো? তো কি দরজা খুলে শাড়ি পরবো? যাও, লাগিয়ে দিয়ে আসো। আমি গিয়ে দরজা লাগিয়ে আসলাম। এই শাড়ির আঁচলটা একটু ধরো তো। আমি তো অবাক হয়ে গেলাম, এটা কি বলে? ওই আবুলের মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে স্বপ্ন নাকি বাস্তব সেটাই তো বুঝতেছি না। সামান্য শাড়িটা ধরতে বলেছি, এতেই এই অবস্থা। অন্য কিছু বললে কি হতো? অন্য কিছু কি? ওই এত কথা বলো কেন? যেটা করতে বলেছি সেটা করো। আমি গিয়ে হাঁটু গেড়ে বসে শাড়ির কচিগুলো ধরলাম। আপনি শাড়ি পরতে পারেন না? পারি, তবে পুরোপুরি ভাবে পারি না। তাহলে কাল কিভাবে পরেছেন? বাসা থেকে আসার সময় আম্মু পরিয়ে দিয়েছে। ও আচ্ছা। যাও, তুমি গিয়ে গোসল করে রেডি হয়ে নাও, একটু পর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর গোসল করে রেডি হয়ে নিলাম। অবন্তী নিজের হাতেই আমার শার্টের বোতাম লাগিয়ে দিল। একটা জামাই জামাই ভাব আসলো শরীরে। আমি রেডি হয়ে বাইরে গেলাম। মাহির বাবা ডেকে নিয়ে গেল ওনার সাথে একটু দেখাশোনা করার জন্য। আমি ওনার সাথে গেলাম। বরপক্ষ চলে আসলো। খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। কাজের মাঝখানে আমি নিজেও খেয়ে নিলাম। কিছুক্ষণ পর মাহিকে মানে পাত্রীকে আনা হলো। মাহির সাথে অবন্তী সহ আরও কতগুলো মেয়ে ছিল। অবন্তী দেখে আবারও ক্রাশ খেলাম। কালো একটা শাড়িতে একটু অন্যরকম লাগছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এমন সময় পেছন থেকে কেউ একজন টোকা দিল। তাকিয়ে দেখি লিমা। কিরে, নিজের বউকে কেউ এভাবে দেখে? আরে না, আমি বিয়ে দেখতেছিলাম। বুঝি বুঝি, ডালমে কুস কালা হে। আচ্ছা বাদ দে, তুই খেয়েছিস? তুই? ভেবেছিলাম আরো পরে খাবো, আম্মু জোর করে খাইয়ে দিছে। ভালো করছে। এই 15 তারিখ তো রেজাল্ট দিবে, জানিস? কিসের রেজাল্ট? আরে আমাদের অনার্স পরীক্ষার। ও আচ্ছা, তোর নাম্বারটা দে তো, তোদের অফিসে যাওয়ার আগে কল দিব। ওকে, এই নে। নাম্বারটা বলল। দোস্ত, তোরে ধন্যবাদ দিয়ে ছোট করব না। হয়েছে, চল তো বউকে একটু রাগিয়ে দে। কেমনে? গেলেই দেখবি। তারপর লিমা আমার একটা হাত ধরে স্টেজে নিয়ে যায়। তারপর বর আর কনে এর মাঝে বসিয়ে ফটো তোলা শুরু করলো। অবন্তীকে বলল আমাদের ছবি তুলে দিতে। এটা দেখে অবন্তী রাগে লাল হয়ে গেছে। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমিও একটু রাগানোর জন্য লিমার সাথে ক্লোজ হয়ে বসে ছবি তুলতেছি। এভাবে দিনটা চলে গেল। বিকেলবেলা বসে আছি, এমন সময় বস কল দিল। আসসালামু আলাইকুম। জুয়েল, কোথায় তুমি? আমি তো একটা বিয়ের অনুষ্ঠানে আসছি। কালকে কাজে আসবে? কিন্তু বস, বিয়ে তো এখনো শেষ হয়নি, বউ ভাত বাকি আছে। না তোমাকে আর কাজে আসতে হবে না, তুমি বিয়ে খাও। না বস, ঠিক আছে, আমি কালকে আসব। মনে থাকে যেন, না হলে চাকরি ডিসমিস। কলটা কেটে দিল। আমি মনে মনে ভাবতেছি, শালা লিমাদের ওখানে চাকরিটা একটু পাই, তখন দেখবি তোর এই ব্যবহারের ফল আমি সুদে আসলে দিব। অবন্তীর কাছে গেলাম। একটু এদিকে আসেন তো। আমাকে কেন ডাকতেছো? তোমার তো আর মেয়ে ফ্রেন্ডের অভাব নেই। দেখেন, বাজে কথা না বলে সাইডে আসেন। কি হয়েছে? আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? বস কল করেছিল, কালকে কাজে না গেলে চাকরি থাকবে না। সেখান থেকে তো আর কাজে যাওয়া সম্ভব না, তাই বলছিলাম আপনি থাকেন, বিয়ে শেষ হলে তারপর আমি এসে নিয়ে যাব। দরকার নেই, দাঁড়াও, আমিও যাব। মানে কি, এখনো বিয়ে শেষ হয়নি? আসলটা শেষ, আর এখানে থেকেও কোনো মজা পাবো না। মাহি তো চলে যাবে, সো দাঁড়াও, আমিও আসছি। কিছু না বলে দাঁড়িয়ে আছি। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। লিমাকে ইশারায় বলেছি মোবাইলে কথা বলবো। তারপর একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসলাম। কি রে, চলে আসলি যে? বিয়ে শেষ নাকি? না, কাজ আছে, বস কল করেছিল তাই। তারপর রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম।
আইমানকে কল দিয়ে আসতে বললাম। আসার পর পুরো ঘটনা ওর সাথে শেয়ার করলাম। বাহ, তার মানে সব ঠিকঠাক হয়ে গেছে। এখনও শিওর না, আরও কয়েকদিন দেখি। লিমার ডোজটাই কাজ হয়েছে না হলে অবন্তী এত সহজে নরম হতো না। বন্ধু ঠিক বলছিস, লিমা অনেক হেল্প করেছে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খেয়ে রুমে গেলাম, দেখলাম অবন্তী বিয়ে তোলা ছবিগুলো দেখতেছে। আমি গিয়ে কাঁথা আর বালিশটা নিয়ে ফ্লোরে ঘুমানোর জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে বারবার তাকাচ্ছি সে কিছু বলে কিনা, কিন্তু না, কিছু বলল না। আমিও শুয়ে গেলাম। শুয়ে শুয়ে ভাবতেছি অবন্তী তো কিছুই বলল না, তাহলে বিয়েতে কেন শুয়েছিল একসাথে? মনে হয় এটা অন্যদের দেখানোর জন্য, মান সম্মান রক্ষার্থে এমনটা করেছে হয়তো। আমার কপালে এগুলো নেই, তাই এগুলো নিয়ে চিন্তা না করাই বেটার। অবন্তী আগেও আমাকে মেনে নেয়নি, এখনও নিচ্ছে, আর ভবিষ্যতে নিবে বলে মনে হয় না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে যাচ্ছি, এমন সময় আব্বু সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে। মনে হচ্ছে কিছু একটা বলবে। কিছু বলবে? তোর কাছে কিছু টাকা হবে, তোর মায়ের মেডিসিন শেষ। আমি জানি পকেটে মাত্র 20 টাকা আছে, কারণ যেগুলো ছিল সব বিয়েতে খরচ হয়ে গেছে। যাতায়াত, বিয়ের উপহার, অবন্তীর শাড়ি, পুরো মাসের বেতন শেষ। কি বলবো বুঝতেছি না। আচ্ছা, প্রেসক্রিপশনটা আমাকে দাও, আমি আসার সময় নিয়ে আসবো। তারপর বাবার থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বেরিয়ে গেলাম। ভাবতে লাগলাম কিভাবে কি করব। হেঁটে হেঁটে কাজে চলে গেলাম। প্রতিদিনের মতো সেই দোকানে দোকানে মাল দেওয়া আর ভ্যান ঠেলা। কাজ শেষ করে আসার সময় বসের কাছে কিছু টাকা চাইলাম। শালা টাকা তো দিলই না, উল্টো আরও ঝাড়ি দিল। পরে আইমানকে কল করে দেখা করতে বলি, ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে আম্মুর জন্য মেডিসিনগুলো কিনে নিয়ে আসি। এভাবে দিন যেতে লাগলো। কয়েকদিন পর আমাদের রেজাল্ট দিবে, এটা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই, কারণ আমার পরীক্ষা যে খারাপ হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। ফেল করব এটাই শিওর। এদিকে অবন্তী রেজাল্টের চিন্তায় শেষ। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। আমি যথারীতি কাজে চলে গেলাম। দুপুরবেলা অবন্তী আমাকে কল দিয়েছে। এই জুয়েল, তুমি কোথায়? কাজে আছি। কেন, কি হয়েছে? রেজাল্ট দিয়ে দিছে, আমি পাশ করেছি। কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। এই তোমার রোল নাম্বার আমি ভুলে গেছি, আমাকে বলো তো। আমি নিজেও ভুলে গেছি। অ্যাডমিট কার্ড দেখো। আচ্ছা, দেখতেছি। তারপর কলটা কেটে দিল। পাশে বসেছিল, পাশে বস ছিল। আমার মোবাইলে কথা বলা দেখে উনি বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, ওই মিয়া, কাজ করতে আসো নাকি প্রেম করতে? সরি বস। আরে রাখো তোমার সরি, মোবাইল বন্ধ করো মিয়া। এতই যখন বউ বউ করো তাহলে কাজে আসো কেন? বউয়ের কাছে থাকলেই তো পারো। এই শালার উপর তো রাগ হচ্ছেই, সাথে অবন্তীর উপরও। কল দেওয়ার আর সময় পেল না। রেজাল্ট দিয়েছে তো কি হয়েছে, বাসায় গেলেও তো বলা যেত। আমি মোবাইলটা বন্ধ করে রেখে দিলাম। তারপর কাজ শেষে বসের কাছে টাকা চাইলাম। উনি মুখের উপর বলে দিয়েছে মাস শেষ হওয়া ছাড়া কোনো টাকা দিবে না, যদি অতিরিক্ত করি তাহলে অতিরিক্ত কাজের টাকা দিবে। আমি আরও 2 ঘন্টা করে 100 টাকা নিলাম, তার হিসাবে নাকি আরও কম পাবো। তারপর গেলাম টিউশনিতে। পড়াশোনার এক পর্যায়ে ছাত্রের মা আসলো, টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি কিছু বলবেন? এই নাও তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, মাস তো এখনো শেষ হয়নি। জানি, তোমাকে আর আসার দরকার নেই। আমি ওর জন্য নতুন টিচার দেখেছি। কিন্তু আন্টি কেন? তুমি রাত করে আসো, তার উপর দেখে মনে হয় ক্লান্ত। তোমার পড়ানো নাকি ওর কাছে ভালো লাগে না। আর কি? আর তুমি নাকি ভ্যান গাড়ি ঠেলো। তোমাকে আজকে সকালে ওর ফ্রেন্ডরা সবাই দেখেছে। তারপর স্কুলে গিয়ে ওরে অনেক রকমের কথাবার্তা বলেছে, ঠাট্টা করেছে। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। শালা, ভ্যান গাড়ির সাথে পড়াশোনা কি সম্পর্ক এখন আমার মাথায় আসছে না। কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। এবার কি হবে? টিউশনের টাকাটা দিয়ে আব্বু আম্মুর মেডিসিন কিনি, কিন্তু এবার কি হবে? হঠাৎ করে অবন্তীর রেজাল্টের কথা মনে পড়লো। আন্টির দেওয়া বেতনগুলো দেখতে লাগলাম। পুরো টাকা দেয়নি, অর্ধেক দিয়েছে। বাস আসলে সব দিক দিয়ে আসে। অবন্তীর জন্য 2 কেজি মিষ্টি নিলাম। তারপর হেঁটে হেঁটে বাসায় গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর দরজা খুলে দিল। তাকিয়ে দেখি অবন্তী আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি তো পুরো টাসকি খেয়ে গেলাম, কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। একটু পর আম্মু রুম থেকে বের হয়ে দেখে অবন্তী আমাকে জড়িয়ে ধরে আছে।
আম্মু হাসতে হাসতে আমার রুমে চলে যায়। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তারপর অবন্তী আমাকে ছাড়িয়ে বলতে থাকে, টুয়েলভ আমি পাশ করেছি। কংগ্রেচুলেশন, এই নিন মিষ্টি খান। ওই আমি পাশ করছি সেজন্য আমি এত খুশি হইনি, খুশি হয়েছি এই জন্য তুমিও ভালো পাশ করছো। নিয়ে যান। কি? তুমিও করছো, শুধু পয়েন্ট একটু কম, এটা কোনো ব্যাপার না। আমি আর কোনো কথা না বলে অবন্তীকে কোলে নিয়ে নিলাম। আসলে খুশিতে নিজেকে আর স্থির রাখতে পারিনি। ওরে কোলের কারণে ও আমার দিকে অবাকভাবে তাকিয়ে রইল। সরি, আসলে এমন একটা খুশির খবর শুনে নিজেকেই স্থির রাখতে পারিনি। ইটস ওকে, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি রুমে চলে গেলাম। মনে মনে ভাবলাম এবার লিমাদের অফিসে যাব, দেখি চাকরিটা হয় কিনা। ফ্রেশ হয়ে আব্বু আম্মুর কাছে আসলাম। আব্বু আম্মু দুজনে অনেক খুশি। বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। অবন্তী রুমে আসার আগেই শুয়ে পড়লাম। একটু পর সে আসলো, আমার পাশে বসলো, কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে খাটে চলে গেল। অবন্তী ঘুমিয়ে যাওয়ার পর আমি উঠলাম। উদ্দেশ্য হচ্ছে ভাইয়ার কাছে যাব। আজকে এমন একটা দিনে ভাইয়া থাকলে হয়তো তিনিও আমাদের চাইতেও বেশি খুশি হতেন। আমি উঠে অজু করে ভাইয়ার কবরের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমি কবরের কাছে গেলাম। আমি জানি ভাইয়া আমাকে দেখে অনেক খুশি হবে। আমি কবরের মাথার পাশে গিয়ে বসলাম। ভাইয়া কেমন আছিস? এত রাতে তোরে ডিস্টার্ব করার জন্য সরি। জানি তুই আমাকে বিরক্ত হবি, কিন্তু কি করব বল, কথাগুলো তোকে না বললে যে আমার ঘুম আসবে না। আজকে আমাদের রেজাল্ট দিয়েছে, যদিও রেজাল্ট নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নেই। আমি এক চিন্তায় আছি। আমি চিন্তায় ছিলাম অবন্তীকে নিয়ে। আলহামদুলিল্লাহ সে পাশ করেছে, আমিও করেছি, কিন্তু সেটা হয়তো পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তোর আর অবন্তীর ইচ্ছা ছিল অবন্তী যেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। আজকে সেই দিন যেটার জন্য তুই স্বপ্ন দেখতি। আজকে সবই ঠিক আছে, শুধু তুই নেই আমাদের পাশে। তোর স্বপ্নগুলো আমি নিজের জীবন দিয়ে হলেও পূরণ করব। জানিস ভাই, আমারও অনেক ইচ্ছা ছিল, খুব ভালো একটা রেজাল্ট করার জন্য, কিন্তু কি করব বলো, সেটা হয়তো আমার কপালে নাই। তারপরও যে পাস করেছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। ভাইয়া, তুই যদি থাকতি হয়তো আমিও ভালো কিছু করতাম। তুই চলে যাওয়ার পর থেকে আমার পুরো পৃথিবীটাই পাল্টে গেছে। এখন বুঝতে পারছি তুই কষ্ট করে আমাদের স্বপ্নগুলো পূরণ করেছিস। এত কষ্ট করে, আর তোর জন্যই তো আমি কিছুই করতে পারিনি। সো সারা জীবন ফ্ল্যাট। ভাইয়া, অবন্তী এখন আমাকে চেনে, হয়তো নিবেও না, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই। সে এখনো তোকে অনেক ভালোবাসে। অবন্তীর জন্য না হয় আমি আমার জীবনটা স্যাক্রিফাইস করে দিলাম। সে যেমন থাকতে চায় তেমনই থাকুক। ভাই, আমার টাকা পয়সা কিছুর দরকার নেই, শুধু তোকে দরকার। আরেকবার আমাদের মাঝে ফিরে আয়, কখনো তোকে হারাতে দিব না। প্লিজ ফিরে আয়, কখনো তোকে হারাতে দিব না। প্লিজ ভাই। আর কোনো কথাই আসছে না মুখ দিয়ে। বসে বসে ভাইয়ার স্মৃতিগুলো মনে করতে লাগলাম। তারপর উঠে কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম। এসে দেখি অবন্তী মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, আপনি ঘুমাননি? কোথায় গিয়েছিলে? এই তো একটু বাইরে, ঘুম আসছে না তাই ঘুরে এলাম। মিথ্যা বলো কেন, সত্যি করে বলো। ভাইয়ার কবরের কাছে। এত রাতে? জিয়ারত করতে গেছিলাম। কি বলেছো তোমার ভাইয়াকে? কিছু না, জাস্ট জিয়ারত করে চলে আসছি। আমি সব শুনেছি। আপনি কিভাবে শুনেছেন? তোমার পেছনে পেছনে গিয়েছিলাম। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। কথা ঘুরিয়ে দেওয়ার জন্য অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে যাব, এমন সময় অবন্তী সামনে আসলো। কিছু বলবেন? একটা কথা ছিল। বলেন। আমি একটা আমাদের বাসায় যাব, যদি দিয়ে আসতে ভালো হতো। কিন্তু আমি তো কাজে যাচ্ছি। আর হঠাৎ করে ওই বাসায় কেন? রেজাল্ট দিয়েছে, আম্মু আব্বু শুনে অনেক খুশি হয়েছে। আর এমনিতেই অনেক দিন যায়নি। সকালে আম্মু কল দিয়ে তোমাকে নিয়ে যেতে বলেছে। আম্মু আব্বুকে বলেছেন? কি বলেছে? যাওয়ার জন্য বলেছে, যদি তুমিও যাও তাহলে ভালো হতো। না, আমি যেতে পারবো না। কেন? গেলে সমস্যা কোথায়? কাজ আছে, কালকে এমনিতে অগ্রিম টাকা নিয়েছি। এখন কাজ না করলে বের করে দিবে, পরে দেখা যাবে চাকরিটাও যাবে। তাহলে আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর যেও। প্লিজ না করো না, একা একা ভয় করে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নেন। ওয়েট, যাবো আর আসবো। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। অবন্তী রেডি হয়ে আব্বু আম্মুকে
সালাম করে বেরিয়ে গেল। একটা রিক্সা নিয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। কালকে যে মিষ্টিগুলো আমি কিনে নিয়ে আনলাম সেগুলো আম্মু ওর সাথে দিয়ে দিয়েছে, যারে আর ওখানে যাওয়ার সময় কিছু কেনা না লাগে। কিছুক্ষণ পর অবন্দিতের বাসায় চলে আসলাম। ওর ব্যাগপত্র নামিয়ে দিয়ে চলে আসতে যাব, এমন সময় অবন্তী ডাক দিল। জুয়েল, বলেন। কিছু খেয়ে যাও। এখন না, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, আসি। আল্লাহ হাফেজ। জুয়েল, আবার কি? রাতে আসতে পারবে? রাতে এসে কি করব? আম্মু তোমাকে আসতে বলেছে, রাতে এসে দেখা করে নিও। রাত থেকে পরের দিন এখান থেকে কাজে যেও। চেষ্টা করব। এই কথা বলে আবার রওনা দিলাম। মনে মনে ভাবলাম আজকে হঠাৎ করে অবন্তী এত ভালোবাসা দেখাচ্ছে, কারণ কি? মনে হয় কাল রাতে সবকিছু শুনে ফেলেছে। ধুর, এত কিছু ভেবে লাভ নেই, ও আমাকে মেনে নিবে না। ভালো পাস করার কারণে হয়তো কৃতজ্ঞতা দেখাচ্ছে। অবন্তীকে ওদের বাসায় রেখে আমি কাজে চলে গেলাম। সারাদিন কাজ করলাম। এর মাঝে অবন্তী বেশ কয়েকবার কল দিয়েছে, খেয়েছি কিনা, ভালো আছে কিনা, ওদের বাসায় কখন যাব, আরও অনেক কিছু বলেছে। রাতে আমি আমাদের বাসায় চলে গেলাম। তুই এখানে কেন? মানে কি? অবন্তী তোকে কিছু বলেনি? বলেছে, ওদের বাসায় যাওয়ার জন্য বলেছে। তো যাসনি কেন? আরে আজব তো, ও বললেই কি যেতে হবে? অবশ্যই। অবন্তী অনেকবার কল দিয়েছিল, তুই আসলে যেন ওদের বাসায় যেতে বলি। আমি যাব না এখন, অন্যদিন যাব। যাবি না মানে? এক্ষুনি যা। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, রেডি হয়ে অবন্তীর কাছে যা। কি আর করা, রেডি হয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর ওদের বাসার সামনে গেলাম। কলিং বেল দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিল। কি ব্যাপার, এটা কি হলো? মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে গেল। মনে হয় দরজার কাছেই কেউ ছিল। তাকিয়ে দেখে অবন্তী। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, এত দেরি হলো যে? রাস্তায় জ্যাম ছিল। যাও, সোফা রুমে যাও, আম্মু আব্বু ওখানে আছে। আমি ওই রুমে গেলাম, ওনাদের সালাম করলাম, অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। তারপর একসাথে খেয়ে আমি অবন্তীর রুমে চলে গেলাম। রুমে গিয়ে খাটে শুয়ে রইলাম। এমন সময় অবন্তী আসলো। আমি যে উঠে যাব তখনই, এই কই যাও? আপনি ঘুমাবেন না? ঘুমাবো তো, কিন্তু তুমি খাট থেকে নামো কেন? না নামলে আপনি কোথায় ঘুমাবেন? সেটা তোমার জানতে হবে না, তুমি ঘুমাও। কিন্তু ওই ঘুমাতে বলছি না, ঘুমাও। আমি কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী রুম থেকে চলে গেল, মনে হয় অন্য রুমে থাকবে। যাক, ভালোই হয়েছে, আমি অন্তত খাটে ঘুমাতে পারবো। এই ফ্লোরে থাকতে থাকতে পিঠে ব্যথা হয়ে গেছে। আর শ্বশুরবাড়ি এসে যদি নিচে থাকি আর সেটা যদি কেউ দেখে, তাহলে আমার মান ইজ্জত সব শেষ। শুয়ে শুয়ে ভাবছি, অবন্তী কি আসলেই আমাকে মেনে নিবে না? আমারও তো ইচ্ছা করে বউয়ের সাথে থাকতে, ওর সাথে ভালো একটা সম্পর্ক রাখতে, মনের গহীনে যত কথা লুকিয়ে আছে সবগুলো শেয়ার করতে। কিন্তু এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছি যেই কপালে সুখ নামের কোনো কিছু লেখা নেই। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতের বেলা মনে হলো কিছু একটা আমার মুখের উপর চাপ দিয়ে আছে। আস্তে আস্তে চোখ খুললাম, তাকিয়ে দেখি অবন্তী আমার পাশেই শুয়ে আছে, আর একটা হাত আমার মুখের উপরে অন্য একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখতেছি না তো? না, স্বপ্ন না, আসলেই সত্যি। কিছুক্ষণ অবন্তীর মায়া মাখা মুখের দিকে তাকিয়ে রইলাম। দেখে মনে হচ্ছে ছোট একটা বাচ্চা আমার বুকে শুয়ে আছে। তারপর আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ওর ডাকে ঘুম ভাঙলো। কি ব্যাপার মহারাজ, আর কত ঘুমাবেন? কাজে যাবেন না? ও সরি, আপনি আমাকে আরো একটু আগে ডেকে দিতেন। সমস্যা নেই, এখনো সময় বেশি হয়নি। আমি নাস্তা রেডি করতেছি, তুমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। অবন্তী চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং রুমে গেলাম। এতগুলো নাস্তা দেখে একটু টাসকি খেলাম। আসলে অনেক দিন হয়েছে এত নাস্তা একসাথে খেয়েছি যে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে কলা পাউরুটি খেয়ে নিতাম। যাই হোক, সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা করে ওর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে আমি ওদের বাসা থেকে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য কাজে যাব। গেটের বাইরে আসতেই অবন্তী ডাকলো, জুয়েল, কিছু বলবেন? কাজে না গেলে হয় না? আজকে বাজার করতে হবে, কাজে না গেলে কি দিয়ে বাজার করব? এখানে আবার আসবে? জানি না, তবে মনে হয় না। প্লিজ আসিও। চেষ্টা করব। তারপর বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। সোজা কাজে চলে গেলাম। কাজ করতেছি এমন সময় লিমার কথা মনে পড়ল। সে তো বলেছে রেজাল্টের পর ওর বাবার অফিসে যেতে। রেজাল্ট তো দিল, দেখি কিছু একটা হয় কিনা। সেখানে চাকরিটা হয়ে গেলে অন্তত আর
ভ্যান গাড়ি নিয়ে হেঁটে হেঁটে মাল বিক্রি করা লাগবে না। লিমাকে কল দিলাম, কয়েকবার রিং পড়লো কিন্তু ধরলো না। আবার দিলাম, এবার ধরলো। হ্যালো লিমা, কেমন আছিস? জুয়েল নাকি রে? ভুলে গেলি নাকি? আর আমি তোরে কেন ভুলবো বল, কি অবস্থা? এই তো মোটামুটি। তোর কি অবস্থা? রেজাল্ট কি? বলিস না ভাই, যেটা আশা করেছিলাম সেটা হয়নি। তোর কি? কোনো মতে পাস করছি। আচ্ছা, একটা কথা ছিল। বল। তুই যে বলেছিলি তোদের অফিসে লোক লাগবে, সেই ব্যাপারে তুই কি তোর বাবার সাথে কথা বলেছিস? তা বলা লাগবে না, তুই তোর সব কাগজপত্র নিয়ে চলে আসিস। আমি থাকবো, ঠিকানা তোরে মেসেজ করে দিব। থ্যাঙ্কস দোস্ত। থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না, ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে, দিব। কাল কয়টায় আসবো? 10টায় আসিস। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিলাম, মনের মধ্যে একটু শান্তি আসলো। বিকাল পর্যন্ত কাজ করে বাজার করে বাসায় গেলাম। অবন্তী কয়েকবার কল দিয়েছিল ওদের বাসায় যাওয়ার জন্য, আমি না করে দিই। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে দেরিতে উঠলাম, কারণ কাজে যাব না। 9টার সময় রেডি হয়ে আব্বু আম্মুকে সালাম করে নিলাম। কি রে, তোর আবার কি হয়েছে? কেন, সালাম করতে পারি না? আরে পারবি না কেন? কিন্তু হঠাৎ করে করতেছিস, তাই তো জিজ্ঞাসা করবো। কিছু কি হয়েছে? এটা বিকালবেলা বলবো। বল। সারপ্রাইজ। এই কথা বলে বাসা থেকে রওনা দিলাম। লিমার দেওয়া ঠিকানা মতো চলে গেলাম। সেখানে গিয়ে দেখি লিমা বসে আছে। কি রে, আসছিস? আয়, বাবার সাথে তোর পরিচয় করিয়ে দিই, আর বাবাকে তোর ব্যাপারে সব বলেছি। থ্যাঙ্কস দোস্ত। ভেতরে যা, সব কিছু দিয়ে আয়। আমি ভিতরে গেলাম, সবার সাথে পরিচিত হয়ে কাগজপত্র সব জমা দিলাম। এরপর বাইরে এসে লিমার সাথে বসলাম। একটু পর ম্যানেজার এসে আমাকে আর লিমাকে ডেকে নিয়ে যায়। ভিতরে গেলাম। লিমার বাবা বলল, দেখো বাবা, তোমার এসএসসি এবং এইচএসসির রেজাল্ট ভালো ছিল, কিন্তু অনার্সের রেজাল্ট খুব একটা ভালো না। আমাদের রুল অনুযায়ী চাকরিটা তুমি আসলে পাচ্ছ না। চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিন্তু আমার মেয়ে এত করে বলছে যে চাকরিটা না দিয়ে পারছি না। তুমি চাইলে কালকে থেকে জয়েন করতে পারো। ধন্যবাদ স্যার। খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আর লিমা ওর বাবার রুম থেকে বের হলাম। লিমা কি বলে তোকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তোর বউ কেমন আছে? আছে ভালোই। এখন কি ঠিক হয়েছে? আগে থেকে একটু ঠিক হয়েছে, বাকিটা আগের মতোই। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। চল এখন। কোথায়? ট্রিট নিবি না? আজকে না, অন্যদিন। আচ্ছা ঠিক আছে, আজকে যাই। বসের সাথে কিছু হিসাব আছে, ওগুলো শেষ করে আসি। যা, কালকে থেকে চলে আসিস। আল্লাহ হাফেজ। তারপর লিমার কাছ থেকে বিদায় নিয়ে ওদের অফিস থেকে বের হয়ে রাস্তায় আসলাম। আয়মান কল দিল, ওর সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি। এমন সময় কিছু একটা সজোরে এসে আমাকে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে অনেক দূরে গিয়ে পড়ি। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান আসলো, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। আমার তাকানো দেখেই অবন্তী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এখন কেমন লাগছে? ভালো। টেনশনের দরকার নাই, খুব বেশি কিছু হয়নি। ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যেই বাসায় চলে যেতে পারবে। আমি তোমার আব্বু আম্মুকে কল দিয়ে আসতে বলেছি। বুঝলাম না, অবন্তী হঠাৎ করে আমার আব্বু আম্মু বলছে কেন? তারও তো আব্বু আম্মু। কিছু না বলে চুপ করে রইলাম। ওনারা আসছে, তুমি শুয়ে থাকো। আপনি কোথায় যাচ্ছেন? আমার একটু কাজ আছে। আমার এই অবস্থায় অবন্তী আমার পাশে থাকবে সেটা না করে বলতেছে তার নাকি কাজ আছে। বাবা মা আসা পর্যন্ত থাকুন। দেরি হয়ে যাবে, অন্য কোনো দিন দেখে যাব। অবন্তী উঠে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, হঠাৎ করে অবন্তীর কি এমন হলো যে এত কাজ আমাকেও জানাচ্ছে না। আম্মু আব্বু আসলো, এসে আমাকে ধরে কান্না করতে লাগলো। আমি সান্ত্বনা দিলাম যে আমি ঠিক আছি, শুধু মাথায় একটু আঘাত লাগছে। অবন্তী কই? এই তো একটু আগে গেছে, ওর নাকি খুব একটা জরুরি কাজ আছে। কি এমন জরুরি কাজ যে তোর পাশে থাকতে পারতেছে না? বাদ দাও, আবার চলে আসবে। আরো কিছুক্ষণ কথাবার্তা বললাম। সেদিন হাসপাতালে থেকে গেলাম, আব্বু আম্মু থেকে গেল। পরের দিন হাসপাতাল থেকে বাসায় চলে গেলাম, কিন্তু এই 2 দিনে অবন্তী একবারও আসেনি এবং একটাও কল দেয়নি। আমিও আর নিজে থেকে দেইনি। 1 সপ্তাহ পর মোটামুটি সুস্থ, তাই চিন্তা করলাম নতুন অফিসে জয়েন করে ফেলি। বসে থাকা ঠিক হবে না,
তারপর রেডি হয়ে সকালবেলা বের হচ্ছি, আম্মু সামনে আসলো। কোথাও যাচ্ছিস? নতুন চাকরি পেয়েছি, বেতনও আগে থেকে ভালো, কষ্টও কম, তাই চিন্তা করলাম আজ থেকে শুরু করে দেই। কি রে, তুই তো আমাদের একবারও বলিসনি, কখন পেলি? যেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম সে বাবাকে ডেকে বলল। বাবাও অনেক খুশি। দুজনের কাছ থেকে বিদায় নিয়ে বের হব এমন সময় আবার দাঁড়িয়ে গেলাম। কিছু বলবি? অবন্তীকে কেউ কিছু বলবে না, বলার দরকার নেই। কেন রে, এমন একটা খুশির খবর মেয়েটাকে না দিয়ে পারি? না, দেওয়ার দরকার নেই, সময় হলে জানবে। এখন নিজে থেকে কেউ কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমি আর কিছু না বলে রওনা দিলাম। 30 মিনিট পর অফিসে গেলাম, ম্যানেজারকে সালাম দিলাম। উনি সব কিছু ঠিকঠাক করে দিল। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আমার ডেস্ক দেখিয়ে দিল এবং কাজ বুঝিয়ে দিল। নতুন অফিস, নতুন কাজ, ভালোই লাগছে, কিন্তু বারবার অবন্তীর কথা মনে পড়তে লাগলো। আজকে এতদিন অবন্তী একবারও একটা কল দেয়নি, কারণ কি? অবন্তী কি নতুন কারোর সাথে? না, এটা হতে পারে না। বসে বসে ওর কথা ভাবতেছি, এমন সময় লিমা এসে একটা টোকা দিল। কি ব্যাপার স্যার, ম্যামের কথা খুব মনে পড়ছে বুঝি? আরে না, তুই কখন আসলি? আসছি তো অনেক আগে, এসে দেখলাম তুই বসে বসে কি নিয়ে চিন্তা করতেছিস। না, তেমন কিছু না। নতুন অফিস কেমন লাগছে? ভালোই। কোনো প্রবলেম হলে ম্যানেজারকে বলিস। আচ্ছা ঠিক আছে। তুই থাক, আমি বাবার সাথে দেখা করে আসি। ওকে যা। তারপর আবার কাজ করতে লাগলাম, কিন্তু বারবার অবন্তীর কথাই মাথায় ঘুরতে লাগলো। বিকেলবেলা অফিস শেষ করে আয়মানকে কল দিয়ে আসতে বললাম। আয়মান আসলো, দুজনে একটা রেস্টুরেন্টে গেলাম, কিছু খাবার অর্ডার দিলাম। কিরে, তুই তো পুরাই চেঞ্জ, চাকরি পাইছিস? শালা একবার বলি না। তোর জন্য সারপ্রাইজ ছিল, এখন তো বলে দিলাম। তা আজকে কয়দিন? আজকেই জয়েন করলাম লিমাদের অফিসে। কোন লিমা? আরে আমাদের কলেজ ফ্রেন্ড লিমা। ও আচ্ছা, ভালো। আমার জন্য একটা দেখ। তুই চাকরি করলে তোর বাবার টাকা কে খাবে? আরে না, আগের মতো টাকা দেয় না, আবার কি পরিমাণ কিপটে তুই সেটা ভালো করেই জানিস। আচ্ছা দেখব। তোর ভাবি বউ কেমন আছে? ভাবি বউ মানে? আগে ছিল ভাবি, এখন হয়েছে বউ, দুইটাই মিলে ভাবি বউ। তুই কোনো দিন ঠিক হবি না। তো কি অবস্থা ওনার? এবার তো অনেক খুশিতে থাকবে তাই না? ওরে কিছু জানাইনি। কেন? সব কিছু বললাম। জেল দোস্ত, আমি আগে যেই কথাটা বলেছি এখনো সেম কথাই বলতেছি। ওই মেয়েটার মতো কোনো ঘাপলা আছে? যেমন? প্রথমত তোর ভাই মারা যাওয়ার পর অবন্তী যদি তোদের বাসায় থেকে চলে যেত, খুব ভালো বিয়ে করতে পারতো না? ওর ভাগ্য ভালো যে তুই ওরে আবার বিয়ে করেছিস। দ্বিতীয়ত, তোর বাবা মা অবন্তীকে যে পরিমাণ ভালোবাসে, আদর করে, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোথাও এমন আদর পাবে। সব কিছু থাকা সত্ত্বেও অবন্তী তোর সাথে একই খাটে থাকে না, একসাথে মিশে না। এই থেকেই তো বোঝা যায় ওর মাঝে কোনো ঘাপলা আছে। কিন্তু আমি তো ওরে কোনো অভাব দেখাইনি, ওর সবগুলো স্বপ্নই পূরণ করেছি। আমার মনে হয় ওর কোনো পুরনো বয়ফ্রেন্ড আছে। আরে না, এটা হয় না। এটাই হবে, গরিবের কথা বাঁচি হলেও মিষ্টি হয়। কি করব বল, আম্মু আব্বুর দিকে তাকিয়ে ওরে কিছু বলতেও পারছি না। ও এখন কোথায়? ওর বাবার বাসায়। আমার অ্যাক্সিডেন্টের আগে গেছে, এখনো আসেনি। একবারও আসেনি? না, কল করে জিজ্ঞেসও করিনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি। তাহলে শিওর থাক ওর জন্য কোথাও রিলেশন চলতেছে। দোস্ত, ওরে ফলো করতে পারবি? ওকে করলাম, সমস্যা কোথায়? কিন্তু এটা শিওর যে অবন্তী তোর কাছে থাকবেন, আগে হোক আর পরে হোক। ওরে ডিভোর্স দিতে হবে, তুই না দিলেও সে তোকে দিবে। আচ্ছা, তুই শুধু ফলো কর। ওকে। আরও কিছু কথা বলে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হলাম, আম্মু রুমে আসলো। কিছু বলবে? বলো। আব্বু কোথায়? ফিরে গেছে। ও কি বলবা বলো। মেয়েটা অনেকদিন বাসায় নেই, বাসাটা কেমন খালি খালি লাগছে। যা না বাপ, ওরে নিয়ে আয়। কাকে? অবন্তীকে, ওকে অনেক মিস করছি। তোর আব্বু বলছিল বিকালবেলা যাবে, কিন্তু আমি দিইনি। আমি বলেছি তুই গিয়ে নিয়ে আসবি। ও নিজে থেকে আসবে, আমি নিয়ে আসতে পারবো না। এটা কেমন কথা? একা একটা মেয়ে
কি করে আসবে? আরে আজব, এত রাতে ওরে কেমনে নিয়ে আসবো? সকাল হোক, আমি গাড়ি পাঠিয়ে দিব, ও চলে আসবে। না, তুই এখন যা, ওরে নিয়ে আয়। মানে কি এখন নিয়ে আসবো? মানে এই রাতের বেলা? কি বলেছি আজকে রাতেই নিয়ে আসতে হবে? আমি বলেছি তুই এখন যাবি, রাতটা ওখানে থাকবি, কালকে সকালে ওরে নিয়ে আসবি। পারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি। পাগল হইছো? এত রাতে ওদের বাসায় যাওয়া মানে? যাবই তো। তুই যেহেতু যাবি না, আমি নিজেই গিয়ে আমার মেয়েকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি আর করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। 40 মিনিট পর ওই বাসায় গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর অবন্তীর মা এসে দরজা খুলে দেয়। আমি সালাম দিলাম, ভিতরে গেলাম। উনি বলল অবন্তী রুমে আছে। আমি অবন্তীর রুমে গেলাম। গিয়ে দেখি অবন্তী কার সাথে হেসে হেসে মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে একরকম চোরের মতো হয়ে গেল। তো তুমি এখানে? কোনো প্রবলেম? নেই, কিন্তু আসতে তো পারমিশন লাগে। নিজের বউয়ের রুমে আসবো, সেখানেও পারমিশন? সরি। কেন আসছো? অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আম্মু আব্বু আপনাকে অনেক মিস করতেছে। এখানে আসলেন যে? তো অনেক দিন হয়েছে, এবার বাসায় চলেন। দেখো, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলা হয়নি। এখন বলেন। দেখো, আমারও তো ইচ্ছা আছে, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। মানে আমি মাস্টার্স করব, তারপর একটা ভালো জব করব। আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি চাই না আপনি চাকরি করেন। তোমার চাওয়া না চাওয়ায় আমার কিচ্ছু যায় আসে না। আপনি এগুলো কি বলতেছেন? তুমি আমার জন্য অনেক করেছো। তোমার ফ্যামিলিতে থাকা মানে তোমার করুণায় থাকা, কিন্তু আমি কারো করুণা নিয়ে থাকতে চাই না। করুণা করছি মানে? স্বামী হিসেবে এগুলো আমার দায়িত্ব। তো আমি তোমাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। আপনি এতদিন পর এগুলো কি বলতেছেন? আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আপনি কি বলতে চাইছেন, ক্লিয়ার করে বলেন। দেখো জুয়েল, আমি তোমার সাথে এইভাবে থাকতে পারবো না। আব্বু আম্মুকে কি বলে বোঝাবেন? ওনারা কি আপনাকে নিজের মেয়ের চেয়ে কম কিছু করেছে? দেখো, আমি এত কিছু বুঝি না, আমি জাস্ট মুক্তি চাই। তোমার সাথে আমার যায় না। যায় না মানে? তোমার এই টানাটানির সংসারে আমি থাকতে পারবো না। টাকা বেতন পাও, তা দিয়ে কিছুই হবে না। টাকাই কি সব? টাকাই সব। কয়টা ইচ্ছা পূরণ করেছো আমার? কয় টাকা হাত খরচ দাও আমাকে? কয়বার শপিং এ নিয়ে গেছো আমাকে? বিয়ের পর থেকে তো এইভাবে রাখছো। লজ্জা করে না আবার নিজেকে স্বামী বলে দাবি করতে? আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আর কি করব। আমি এত কিছু বুঝি না। তার মানে আপনি যাবেন না, এই তো? আমি আর কোনো কথাই বললাম না। অবন্তীদের বাসা থেকে বেরিয়ে গেলাম, কাউকে কিছু বললাম না। এত রাতে বাসায় যাওয়াও ঠিক হবে না। আব্বু আম্মুকে যদি জানাই তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। আর কিছুদিন দেখি, পরে না হয় সময় করে সব ওনাদের জানিয়ে দিব। আইমানকে কল দিলাম, আজ রাত তার সাথেই থাকতে হবে। তারপরেই, কারণ এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না। আইমান বলল ওদের বাসায় যাওয়ার জন্য। যেতে ভাবতে লাগলাম, অবন্তীর জন্য আমি এত কিছু করলাম, অথচ সে এক মুহূর্তেই সব ভুলে গেল। তাহলে 2 রাতে যে আমার সাথে ঘুমাইছে, ওটা কেন করলো? আমি আব্বু আম্মুকে কি বলবো? ওনারা তো অবন্তীকে না ফেলে মারাই যাবে। অবন্তী এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি তো কোনোদিন কল্পনাও করিনি। ভাবতে ভাবতে আইমানদের বাসায় চলে গেলাম। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আইমান বেরিয়ে আসলো। চলে আসছিস? আয় ভিতরে আয়। ভিতরে গেলাম, ওর আম্মুকে দেখে সালাম দিলাম। জি আন্টি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আন্টি, সবাই ভালো। আর কিছু কথা বলে আইমানের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মাত্র বসলাম, আন্টি এসে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে আবার আইমানের রুমে গেলাম। খাটে আমি আর আইমান পাশাপাশি শুয়ে আছি। এমন সময় আইমান বলল, জুয়েল, এই জুয়েল। বলো। কি হয়েছে এবার বল। অবন্তীর কথাগুলো বললাম। তোরে আমি আগেই বলেছি, এই মেয়েটার মধ্যে কোনো খাবলা আছে। দোস্ত, আমার মাথায় কিছু আসছে না। অবন্তী আমার সাথে এমন করবে আমি ভাবতেই পারিনি। জুয়েল, তোরে আমি আগেই বলছি, এখনো বলছি, ওই মেয়েটার সাথে তোর হবে না। তুই ওরে ডিভোর্স দিয়ে দে। দূর, তোর কাছে এই কথা ছাড়া অন্য কোনো কথা নেই? সারাদিন শুধু ডিভোর্স করস। ওরে ডিভোর্স দিলে আব্বু আম্মুকে কি বলে বোঝাবো?
আমি নিজে কিভাবে থাকবো? দেখ জুয়েল, আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আবেগ আর বাস্তবতা এক না। আবেগ দিয়ে জীবন চলবে যদি চালাতে পারিস। কিন্তু ও তো তোকে এখনো মনেই নিচ্ছে না। ফ্লোরে ঘুমোতে হয় তোকে। দেখ, ফ্লোরে ঘুমালে সমস্যা নাই, আমি চাই অবন্তী আমার সাথেই থাকুক, আব্বু আম্মুর মেয়ে হয়ে থাকুক। কিন্তু জুয়েল, অবন্তী তো তোরে ভালোই বাসে না। ও না বাসুক, আমি তো অবন্তীকে ভালোবাসি। অবন্তী কেন আমাকে ভালোবাসে না সেটাও আমি জানি। কেন? কারণ অবন্তী ভাইয়াকে কি পরিমাণ ভালোবাসতো তোরে বলে বোঝাতে পারবো না। ভাইয়ার সাথে বিয়ের পরে অবন্তী আমাকে ভাইয়ের মতোই দেখেছে। সো হুট করে আমাকে বিয়ে করে তো আর স্বামীর মর্যাদা দিয়ে দিতে পারবে না। সেটা অবন্তী কেন, পৃথিবীর কোনো মেয়েই পারবে না। ভাইয়া মারা যাওয়ার পর থেকে অবন্তী ঠিকমতো খেত না, ঘুমাতো না, শরীরের প্রতি কোনো কেয়ার ছিল না। কারণ অবন্তীর মনটা পাথর হয়ে গেছে। যেদিন ওই পাথরে ফুল ফুটবে সেদিন অবন্তী জুয়েলকে মেনে নিবে। আমিও সেই দিনের অপেক্ষায় বসে আছি। আমি কোনো দিনও অবন্তীকে কোনো ব্যাপারে জোর করিনি, আর এখনও করব না। কিন্তু অবন্তী তোর আজকে বলে দিয়েছে তোকে মেনে নিবে না। সেটাই তো বুঝতেছি না, হঠাৎ করে অবন্তীর কি হলো? হাসপাতালে গিয়েও আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল, তারপর কিছু একটা চিন্তা করে ছেড়ে দিয়েছে। আচ্ছা দোস্ত, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলো, মনে করার কি আছে? অবন্তীর কি কারোর সাথে রিলেশন আছে বা ছিল? আমার জানা মতে নাই, কারণ অবন্তীর আম্মু বলেছিল অবন্তীর নাকি কোনো ছেলে ফ্রেন্ডও নাই। সেই জায়গায় বয়ফ্রেন্ড আসার তো প্রশ্নই আসে না। তুই এখন কি করবি? তোর আব্বু আম্মুকে বলে দিবি ওর ব্যাপারে? এখন না, আরও কিছুদিন দেখি। এখন বলে দিলে ওনারা অনেক কষ্ট পাবে। জুয়েল, আমার মাথা ঘুরতেছে। তুই তোর আব্বু আম্মুকেও বলবি না, নিজেও করবি না, তাহলে কি করবি? আমার মনে হয় এখানে বিশাল একটা রহস্য আছে যেটা আমি জানি না। তো কি করবি এখন? তোকে একটু কষ্ট করতে হবে। কি? দেখ, আমি তো অফিসে চলে যাব, সারাদিন ওখানেই থাকতে হবে। তুই তো ফ্রি আছিস। তুই যদি অবন্তীকে ফলো করতি, ও কি করে, কার সাথে যায়, তোর বাইক আছে, সমস্যা হবে না। প্রয়োজনে আমি তোরে তেলের টাকা দিয়ে দিব। এই হারামি, তুই পাগল হচ্ছিস? তোর কাছে থেকে আমি টাকা নিব? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি সব করতে রাজি আছি।